পদ্মকে উদ্ধার করে নিয়ে সেই খেলা ঘুরিয়ে দিল গীতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় অগ্নিজিৎ মুখার্জি গীতাকে অপমান করতে থাকে। তখনই ঠাম্মি এসে বলে, শোনো, ও তোমার পুত্রবধূ হয়। আমি জানি লয়ার হিসেবে তুমি কখনোই গীতাকে সহ্য করতে পারো না, কিন্তু নিজের ছেলের বৌমা হিসেবে এইটুকু তো করতেই পারো, তাই না? ওকে সম্মান দিতে শেখো। সব কিছুই ও করছে, সুন্দর করে সাজিয়ে দেওয়া, বরণডালা সাজানো, মেহেককে রেডি করে দেওয়া, সবটাই গীতা করেছে। তারপরে ও তো একটু সম্মান পেতেই পারে, তাই না? অগ্নিজিৎ মুখার্জি আর সেইভাবে কিছু বলতে পারছে না। এর মধ্যেই চলে এসেছে তানভি আর বলে, যাকে যেই সম্মানটা দেওয়ার তাকে সেই সম্মানটা দেওয়া হয় ঠাম্মি। তুমি আর এসব ব্যাপার নিয়ে কথা বলো না। ঠাম্মি বলে, তানভি, তুমি কিন্তু আমাকে অপমান করছো। ভুলে যেও না আমি একজন বয়োজ্যেষ্ঠা। তখনই তানভি বলে, বয়োজ্যেষ্ঠা হয়ে যদি বয়োজ্যেষ্ঠার মতোই থাকতে না, তাহলে অনেক বেশি ভালো হতো। তুমি তো সেই রকমভাবে থাকো না, তুমি সব ব্যাপারে নিজেকে জড়িয়ে ফেলো। তাই তো এই কথাটা বলতেই হলো। এর মধ্যেই মনে মনে একটা কথাই ভাবতে থাকে ঠাম্মি, তোমরা এখনও গীতাকে চেনোনি। গীতা কি করতে পারে আর কি পারে না সেটা সম্পর্কে তোমার এখনও সেই আইডিয়াই নেই। দেখোই না শেষ পর্যন্ত গীতা কিভাবে খেলাটা ঘুরিয়ে দেয়। অন্যদিকে তানভি অগ্নিজিৎ মুখার্জির সাথে কথা বলতে থাকে আর বলে, পাপা তুমি একদম চিন্তা করো না, আজ এই খেলায় তুমিই জিতবে। সাংবাদিকরাও আসতে শুরু করে দিয়েছে। সাংবাদিকদের সামনে গীতার এই ব্যাপারটা এমনভাবে দেখাবো যে সবাই পুরো অবাক হয়ে যাবে। সবাই বুঝতে পারবে গীতা টাকার জন্য নিজেই ক্রিমিনালের সাথে ননদের বিয়ে দিয়ে দিল। অগ্নিজিৎ মুখার্জি বলে না কিছুই, চুপচাপ শুনছে। আর এর মধ্যে দেখা যায় গিনি তো ফলো করছিল পদ্মদের গাড়িটা। পদ্মকে যেই গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়েছে, অটো নিয়ে সেই গাড়িটার পেছনে ধাওয়া করতে থাকে গিনি। তারপরেই ফোনটা বার করেছে ব্যাগের মধ্যে থেকে আর ফোন করছে গীতাকে। কিন্তু গীতার ফোনটা ছিল অন্য একটা জায়গায়। সেই ফোনটা বাজছিল দেখে ভজন সেই ফোনটা ধরেছিল। এরপর গিনি ভাবে ফোনটা তো ধরেছে গীতা, তাই বলতে থাকে, বোন, পদ্মকে মেরে নিয়ে যাচ্ছে গুন্ডারা, ওদের গাড়ির পিছনে আমি অটো নিয়ে ফলো করছি। কিন্তু কোনো কথা বলে না ভজন, ফোনটা কেটে দেয়। গিনি তখন ভাবে কি ব্যাপার, বোন এইভাবে ফোনটা কেটে দিল কেন? নাকি ওর ফোনটা অন্য কেউ ধরেছে? এখন তো আমার সেটাই মনে হচ্ছে। ব্যাপার তো কিছু একটা আছেই, কিন্তু কি ব্যাপার? তার মধ্যেই ইলিন চলে এসেছে। ভজনকে বলে, কি ব্যাপার, তুমি এটা কার ফোন ধরছিলে? এটা গীতা বৌদির ফোন না? ভজন বলে, হ্যাঁ, এটা তোমার গীতা বৌদিরই ফোন, এখানে ছিল তাই। ইলিন বলে, ওদিকে তো বর চলে এসেছে, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? ভজন, তুমি আবার কোনো অন্যায় করছো না তো? তোমাকে আজকাল আর ভরসার বিশ্বাস করে উঠতে পারি না। ভজন তখন বলে, আমি কেন কোনো অন্যায় করব? আমি কোনো অন্যায় করিনি। কিন্তু ইলিন বলে, তোমাকে তো বিশ্বাস করতে পারছি না। তুমি অনেক কিছুই করতে পারো, সেটা আমি জানি। তুমি অনৈতিক কাজও করতে পারো, কিন্তু প্লিজ আজকে বিয়ে, আজ আর কোনো অন্যায় করো না, কথাটা মাথায় রেখো। এর মধ্যেই চলে এসেছে কাব্য, কৃপান, কিরণকান্তি। কাব্য তখন বলে, আপনাদের বাড়ির জামাইকে নিয়ে চলে এসেছি, এবারে বরণ করে ফেলুন। রাকা গেছে বরণ করতে। ঠিক সেই মুহূর্তেই তখনই কৃপান বলে, দাঁড়ান, আমাকে বরণ করবে এই বাড়ির বউ গীতা বৌদি। গীতাকে ডাকুন, ওই আমাকে বরণ করবে। রাকা তখন বলে, কেন, আমরাও তো বরণ করতে পারি, তাই না? মনে মনে কৃপান ভাবে, কিন্তু আজকে খেলাটা হবে যে গীতার সাথে, তাই গীতাই আমাকে বরণটা করবে। এর মধ্যেই কাব্য বলে, যা না, গীতাকে ডেকে নিয়ে আসুন, ও বরণটা করে নিক। অগ্নিজিৎ মুখার্জিকে বলতে থাকে, তানভি, বাবা তুমি বলো তো, ও যেন বরণটা করে নেয়। মনে মনে একটা কথাই ভাবছে গীতা, নিশ্চয়ই অগ্নিজিৎ মুখার্জি এসে এখন আমাকে বলবে। আর সেটাই হয়েছে। অগ্নিজিৎ মুখার্জি বলে, যাও, কৃপানকে বরণটা করে নিয়ে এসো। আর তখনই গীতা বলে, আপনি কিন্তু আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। অগ্নিজিৎ মুখার্জি বলে, ধৈর্যের পরীক্ষা? তুমিও আমার কম ধৈর্যের পরীক্ষা নাওনি। আমার মান সম্মান সবই বুলডোজার দিয়ে পিষে দিয়েছ, তারপরেও বলছো আমার মান সম্মান এখনো আছে? যেটা বললাম সেটা করো। তখনই ব্রজবালা মুখার্জি এসে বলে, মেয়েরা তো মায়ের জাত হয়, শ্বশুরমশাইকে সন্তান ভেবে ক্ষমা করে দে, যা গিয়ে কৃপানকে বরণটা করে নিয়ে আয়। আর তখনই গীতা ঠাম্মির কথা ফেলতে পারে না।
গীতা চলে যাচ্ছে বরণ করতে। গীতা কৃপানকে বরণ করে ঘরের মধ্যে ঢোকায়। এরপরে কৃপান বলে, আমি জানতাম আজকে যা আমি বলবো তুমি সেটাই করবে। খেলা যে শুরু হয়ে গেছে, খেলা চলবেও। আজ আমি মেহেককে বিয়ে করে সমস্ত রকমের বদনাম থেকে মুক্তি পাবো। তার মধ্যে কিরণকান্তি বলে, কি অ্যাডভোকেট গীতা এলএলবি, আর কত খেলা হবে? এবারেই তো লাস্ট খেলা চলছে। তার মধ্যেই ইলিন চলে এসেছে আর বলে, তোমার ফোনটা। গীতা বলে, কোথায় ছিল? ইলিন বলে, ওই যে সাইডে পড়েছিল। তার মধ্যেই ফোনটা তো নিয়ে নেয়। আর তখনই ভজন বলে, কিরে গীতা, খেলা তো শুরু হয়ে গেল, কিছুই তো করে উঠতে পারছিস না। আজকে একটা নাটক হবে, সাংবাদিকরা চলে এসেছে। আজকে অগ্নিজিৎ মুখার্জির হাতে থাকবে ডুগডুগি, আর সেই ডুগডুগি যখন বাজবে তখন সেই তালে তুই নাচবি। তখনই গীতা বলে, এই ভজন মিত্তির, মুখ সামলে কথা বলুন, হ্যাঁ, এরপর কিন্তু আমার হাত উঠে যাবে। ইলিন, তোমার হবু স্বামীকে বারণ করো আমাকে এইভাবে রাগিয়ে দিতে, কারণ একবার যদি আমি রেগে যাই তার ফল কিন্তু খুব একটা ভালো হবে না, তার ফল খুবই বাজে হতে পারে, সেটা তোমার অবশ্য ভালো লাগবে না। ইলিন ভজনকে বলে, কি হচ্ছেটা কি ভজন, তুমি কি নিজেকে একটু সামলাতে পারো নাকি পারো না, কোনটা? ভজন বলে, আচ্ছা ইলিন, তুমি এসবের মধ্যে কেন আসছো? আমাকে এসবের মধ্যে থাকতে দাও, তুমি এসো না। অন্যদিকে পদ্মকে তো একটা গোডাউনের মধ্যে নিয়ে চলে এসেছে গুন্ডারা আর আটকে রেখে দিয়েছে। অন্যদিকে গুন্ডারা বলতে থাকে, যতক্ষণ না উপর মহল থেকে অর্ডার আসছে ততক্ষণ তো কিছু করতেও পারবো না, চুপচাপ এখন বসে থাকতে হবে। এদিকে গিনি আবারও গীতাকে ফোন করার চেষ্টা করে। তারপরেই গীতা ফোনটা ধরেছে আর গিনি তখন বলে দেয়, বোন, তোকে তখন ফোন করলাম, তুই ফোনটা ধরলি কিন্তু কথা বললি না কেন? গীতা বলে, এসব কথা বাদ দে, কি হয়েছে সেটা বল। পদ্ম কোথায়? স্বস্তিকবাবুই বা কোথায়? গিনি এরপর সবটা খুলে বলে আর তখনই বলে, তুই শিগগিরই আয়, না হলে যে সর্বনাশ হয়ে যাবে। গীতা বলে, আমি আসছি। এর মধ্যেই গীতা বেরিয়ে পড়েছে। অন্যদিকে মেহেক টেনশন করতে থাকে। মেহেককে তখন রাকা বলে, চলো মেহেক, এবারেই তোমাকে বিয়ের পিঁড়িতে বসতে হবে। আর তার মধ্যেই মেহেকের ভয় লাগতে শুরু করে। মেহেক তো বিয়ের পিঁড়িতে বসে পড়েছে। আর অন্যদিকে গীতা চলে গেছে পদ্মকে উদ্ধার করতে। গীতা গুন্ডাগুলোকে মারবে বলে ঠিক করেছিল। আর অন্যদিকে কৃপান গুন্ডাগুলোকে ফোন করে বলে, কাজ শেষ করে ফেলো, ওকে শেষ করে দিয়ে ওখান থেকে বেরিয়ে এসো। যখনই পদ্মকে মারতে যাবে গুন্ডারা, ঠিক সেই মুহূর্তেই গীতা চলে এসেছে। গীতা এসে গুন্ডাগুলোকে মারতে থাকে আর বলে, পদ্ম তুই ঠিক আছিস তো? পদ্ম তখন বলে, হ্যাঁ উকিল দিদি, আমি ঠিক আছি, কিন্তু ওদিকে বিয়ে সম্পন্ন হয়ে যায়নি তো? গীতা বলে, না হয়নি, চল তোকে নিয়ে এক্ষুনি যাবো। এরপর পদ্মকে নিয়ে বেরিয়ে পড়েছে গীতা এই কৃপানের মুখোশটা খুলে দেওয়ার জন্য।